মাল্টি অনলাইন স্টাডি হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আমি কাকন দাস, সহকারী শিক্ষক, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, গৌরীপুর, ময়মনসিংহ। আজকে আমি পড়াবো বাংলা প্রথম পত্র, নবম দশম শ্রেণী, কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের নাম শুনলে কেমন মনে হয় যে একটু কঠিন, ওনার লেখাগুলো তো খুব একটা বুঝি না, যার জন্য একটু দুর্বোধ্য মনে হয়। আমাদের বাংলা সাহিত্যের তিনটা ভাগ রয়েছে, এগুলো তোমাদের পরীক্ষায় হয়তো আসবে না, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই আধুনিক যুগ 1800 শতক থেকে বর্তমান। এই আধুনিক যুগের 1800 শতক থেকে যদি শুরু করি, তাহলে 1824-এ আমরা পাই আমি কাকন দাস, সহকারী শিক্ষক, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, গৌরীপুর, ময়মনসিংহ। আমাদের বিদ্যুৎ বিভ্রাটের জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিল, নিশ্চয়ই সবাই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আমি আজকে পড়াবো নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্র, কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তকে চিনতে গেলে ওনার লেখাগুলো সম্পর্কে জানতে হবে। আমাদের খুব কঠিন মনে হয় মাইকেল মধুসূদন দত্তকে। আমাদের আধুনিক যুগ শুরু হয় 1800 শতকে, এটা কিন্তু আমার পরীক্ষার বিষয় অন্তর্ভুক্ত নয়। আমার ক্লাস নবম দশম শ্রেণীতে বহু নির্বাচনে আসবে না যে আধুনিক যুগ কত শতকে, এটা আমার ইম্পর্ট্যান্ট না। কিন্তু আমি আধুনিক যুগ এই কারণে বললাম যে 1824-এ পাই মাইকেল মধুসূদন দত্তকে। ওনার জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দে। সে 1824-এ দেখো, আমরা একজন খুব লেখা কপোতাক্ষ নদ, এটাকে পড়তে হলে আমার জানতে হবে মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেছেন, কবে খ্রিস্টান ধর্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুবরণ করেছেন, এরকম অনেক তথ্য। কিন্তু সেগুলো সব কি আমরা মনে রাখতে পারি না। আর সবগুলো মনে রাখতে গেলে তোমাকে একটু টেকনিক ফলো করতেই হবে। একটু দেখো, মাইকেল মধুসূদন দত্তের জন্ম, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি, একটু তাকাও, 25 জানুয়ারি জন্মগ্রহণ করেন। 1800 শতক থেকে যেহেতু আমাদের আধুনিক যুগ শুরু, 24 বছর পরে পাই আমরা মাইকেল মধুসূদন দত্তকে। 25 জানুয়ারি, এই 25 সংখ্যাটা তোমাদের পরিচিত হওয়ার কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম তারিখটা হচ্ছে এই 25 বৈশাখ। যদি কেউ মনে রাখতে না পারো যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দে, কিন্তু তারিখটা কত, তারিখটা তো আমরা মনে রাখতে পারি না। সেই তারিখটা হচ্ছে 25 জানুয়ারি, বছরের শুরু। সেই 25 জানুয়ারি, সেই একই তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 25 বৈশাখ। সেই 25 দিয়ে তোমরা মনে রাখতে পারো যে মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি জন্মগ্রহণ করেন। এরপর আসি খ্রিস্ট ধর্মগ্রহণ। আমি সব পড়াচ্ছি না, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। খ্রিস্ট ধর্মগ্রহণ, উনি খ্রিস্ট ধর্মগ্রহণ করেন 1842 খ্রিস্টাব্দে। তোমরা হয়তো বলবে যে ম্যাডাম কবিতা না পড়িয়ে এসব কেন পড়াচ্ছেন, কারণ আমার এইগুলো থেকে অনেক প্রশ্ন, অনেক বহু নির্বাচনী আনসার করতে হয়। 1842 খ্রিস্টাব্দ, দেখো 1824-কে উল্টালে আমরা 42 পাই। একটু দেখো, 1824-এ ওনার জন্ম, ঠিক এই সংখ্যাটাকে উল্টে ফেললে তুমি কি পাও, 1842 খ্রিস্টাব্দ, যখন তিনি খ্রিস্ট ধর্মগ্রহণ করেন। যদি কখনো মনে রাখতে না পারি, মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1842 খ্রিস্টাব্দে উনি খ্রিস্ট ধর্মগ্রহণ করেন। আচ্ছা, এরপরে আসি ওনার মৃত্যু। 1873 খ্রিস্টাব্দে
29শে জুন। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। 1873। এখানে যদি দেখো এই সনটাও যদি মনে রাখতে না পারো, 1876 খ্রিস্টাব্দে আমরা পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম। একটু দেখো, আমি আবার বলি, 1824 খ্রিস্টাব্দে পাই মাইকেল মধুসূদন দত্তের জন্ম। যদি তারিখটা মনে রাখতে না পারি, 25 জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন। তো 25 জানুয়ারি 25 তারিখটা রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ জন্ম তারিখ, ওই তারিখটা দিয়ে মনে রাখতে পারি। আর হচ্ছে খ্রিস্ট ধর্মগ্রহণ। 1842 খ্রিস্টাব্দে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। সে 1842 খ্রিস্টাব্দে যদি আমরা মনে রাখতে না পারি, তাহলে দেখো 1824 খ্রিস্টাব্দে ওনার যে জন্মের সময়টা পাই, যে সনটা ছিল, সেটাকে যদি একটু উল্টে ফেলি 1842 খ্রিস্টাব্দ পাই, যেখানে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এরপর আসি মৃত্যু। 1873 খ্রিস্টাব্দ। 1873 খ্রিস্টাব্দ 29শে জুন। এখানে দেখো জানুয়ারিতে একটা জ আছে, জুনে একটা জ রয়েছে। যদি তারিখ এবং মাস মনে রাখতে না পারে, আমি সেজন্য বলছি, আসলে আমার তো সবসময় চাই যে আমার স্টুডেন্টগুলো যেন খুব সহজভাবে বুঝতে পারে, এই জন্য বিভিন্ন টেকনিকগুলো খুঁজে খুঁজে বের করা। জানুয়ারি টু জুন, দেখো জানুয়ারিতে জন্ম, জুনে ওনার মৃত্যু। যদি 25 তারিখ ধরি, 4 দিন পরে 29, 5, 4, 9, সেই 29শে জুন উনি মৃত্যুবরণ করেন। সনটা মনে রাখতে না পারলে, আমার তো অনেক সনই মনে রাখতে হয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মাইকেলের জন্য আমি নিয়ে আসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এর 3 বছর আগে মারা যান হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বুঝতে পেরেছ? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন হচ্ছে 1876 খ্রিস্টাব্দে, এবং এর 3 বছর আগে মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, নামটা তো অবশ্যই আমরা জানি, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ মহাকাব্য। দেখো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন না আসার মতো অনেকগুলো বিষয় আমি এখানে নিয়ে এসেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে লাগবে না, কিন্তু আমার অন্য বহু নির্বাচনী প্রশ্ন আনসার করতে লাগবে। মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য, আমাদের বাংলা সাহিত্যে আমরা প্রথম যে মহাকাব্যটা পাই, মহাকাব্যর সঙ্গে পরিচিত করান হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দেখো মাইকেল ম, মধুসূদনের ম, মেঘনাদ বধের ম। মেঘনাদ বধ কাব্যটা ভুলে যাওয়ার কোনো কারণ নেই, যদি কখনো ভুলে যাও অন্তত 4টা অপশন দেখে একটা আনসার করতে পারবা। মাইকেলের ম, মধুসূদনের ম এবং মেঘনাদ বধের ম, মহাকাব্যের ম, সব ম। ওনার প্রথম মহাকাব্য প্রকাশিত হয় একটু দাঁড়াও, আমি তোমাদের সুবিধার জন্য বইটা নিয়ে নিচ্ছি। দেখো আমাদের বইয়ে যে বিষয়গুলো আছে মনে রাখার মতো, মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এখানে আমার যে মনে রাখার মতো ব্যাপার, 1842 খ্রিস্টাব্দে উনি খ্রিস্ট ধর্মগ্রহণ করেন। সেটা কিভাবে মনে রাখবে আমি বলে দিয়েছি। তারপর হচ্ছে
পরবর্তীকালে বাংলা ভাষার কাব্য রচনার মধ্য দিয়ে তার কাব্য প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থ এবার দেখো, আমি তোমাদেরকে মহাকাব্য নিয়ে আলোচনা করার মতো টপিক এখন আমার দরকার নেই। মহাকাব্য আমার নবম দশম শ্রেণীতে আসবে না, কিন্তু এটা আমি তোমাদের পরে আলোচনায় আসছি। দেখো, আমরা মাইকেল মধুসূদন দত্তের কাছ থেকে কি পাই? ওনার কাছ থেকে পাই যেটা ইম্পর্টেন্ট, বহু নির্বাচনী অমৃতাক্ষর ছন্দ। আমাদের বাংলা ছন্দে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার খুব কম, আর অমৃতাক্ষর ছন্দের সঙ্গে প্রথম পরিচিত করান মাইকেল মধুসূদন দত্ত। তারপরে আসি সনেট। সনেট কি? সনেট হচ্ছে যে কবিতায় 14টা চরণ এবং 14 লাইন থাকবে। 14 চরণ এবং 14 লাইন সমন্বিত কবিতা বলে। আচ্ছা, সনেটের প্রবর্তক ইতালীয় কবি পেত্রাক। আর মাইকেল মধুসূদন দত্ত যেহেতু ওনার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন ইংরেজি সাহিত্য রচনা করতে গিয়ে ওনার জীবনের ম্যাক্সিমাম টাইমটা উনি নষ্ট করেছেন, কিন্তু আমরা বাংলা সাহিত্যে খুব কম সময় ওনাকে পাই। সেই সময়টা যদিও আমার এখন দরকার নেই, এটা আমাদের ইম্পর্টেন্ট না। 1858 থেকে 1862 এই সময়টুকুর ভিতরে, অর্থাৎ সর্বোচ্চ হয়তো বা 5 বছর হবে, এই সময়টুকুতে উনি আমরা সাহিত্য রচনার সময়টুকু ওনাকে এই সময়টার ভিতরে পাই। লাস্ট পাই 1865 খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলীর মাধ্যমে। চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন। দেখো, 1858 থেকে 1862 এটা কিন্তু আমার নবম দশম শ্রেণীর জন্য প্রয়োজন নেই, কিন্তু আমরা ওনাকে পাই এই সময়টুকুর ভিতরে। মাইকেল মধুসূদন দত্ত তার রচনাগুলো শেষ করেন। এবার একটু বোর্ডের দিকে তাকাও। মেঘনাদ বধ কাব্য 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটা কিন্তু আমার বইয়ে নেই, কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, হয়তো এখন নেই কিন্তু কখনো প্রয়োজন হতে পারে। মেঘনাদ বধ কাব্যের কখন প্রকাশ হয়? আচ্ছা দেখো, এই 1861 সালটা তোমাদের কাছে পরিচিত হওয়ার কথা, কারণ এই সময় আমরা পাই রবীন্দ্রনাথ ঠাকুরকে। একটু দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এই 1861 খ্রিস্টাব্দে। মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। এটা কিন্তু আমার বইয়ে দেয়া নেই মেঘনাদ বধ কাব্য কখন প্রকাশিত হয়, কিন্তু তারপরও আমি তোমাদের জানার জন্য নিয়ে আসলাম, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যেই সনে জন্মগ্রহণ করেছেন সেই একই সময়ে মেঘনাদ বধ কাব্যটা প্রকাশিত হয়, যেটা আমাদের বাংলা সাহিত্যকে অনেকটা সমৃদ্ধ করেছে।
তোমাদের কবিতাতে আমি পড়ে যাচ্ছি। আমার এখানে হচ্ছে আমি কবিতাটা লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত জ্যামতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। আমাদের মাইকেল মধুসূদন দত্তের সনেটের দুই বৈশিষ্ট্য পাই। প্রথম অংশটুকু যে 8 লাইন, প্রথমে পাই আমরা 8 লাইন, পরে পাই 6 লাইন, 8 6 মোট 14 লাইন। এই 14 লাইন সমন্বিত কবিতাটা হচ্ছে আমাদের কপোতাক্ষ নদ। প্রথম 8 লাইনে পাই আমরা মূল ভাবের প্রবর্তনা। আমি যদি আমার মনের ভাবটুকু প্রকাশ করতে না পারি, শেষে আমি কি চাইলাম, কি পাইলাম বা কি পেলাম না, কিছুই বুঝতে পারবো না। প্রথমে উনি কি বলেছেন, উনি তো ম্যাক্সিমাম টাইম তো দেশের বাইরে, মানে ফ্রান্সে বসে এই কবিতাটা লিখেছেন। কপোতাক্ষ নদ, ক্লাস 8-এ সম্ভবত যদি ভুল না করি বঙ্গভূমির প্রতি কবিতাটা মনে হয় তোমরা পড়েছো, সেটাও কিন্তু প্রকৃতি নিয়ে। তো ওনার জীবনে যখন অধিকাংশ সময় ইংরেজি সাহিত্য রচনা করেন, এরপর হয়তোবা উনি বুঝতে পেরেছেন যে না, বাংলা সাহিত্য হয়তোবা ওনাকে প্রয়োজন। সেই সময়টুকুতে আমরা এরকম মেঘনাদ বধ, কপোতাক্ষ নদ, খুব সুন্দর সুন্দর কিছু রচনা পাই। কপোতাক্ষ নদের বৈশিষ্ট্য, এরকম কবিতা খুব কম হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে কয়টা লাইন, কয়টা শব্দ পাই? 14। এদিকে আসো, উপর নিচে 8, এখানে আমি দাগ দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। দেখো, সতত হে নদ, মানে হে নদী, সতত মানে কি? সব সময়। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আমি সব সময়, বিরল মানে হচ্ছে একান্ত নিরিবিলি। তো আমি সবসময় তোমার কথা নিরিবিলিতে বা সব সময় তোমার কথা ভাবি। সতত জ্যামতি লোক নিশার স্বপনে, নিশা মানে হচ্ছে রাত্রি, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। ভ্রান্তি মানে হচ্ছে ভুল, আমরা সবসময় ভুল ভ্রান্তি। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। উনি তো বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, কিন্তু কপোতাক্ষ নদের মতো এতটা এত তৃষ্ণার্ত ব্যক্তির যে পিপাসা, সেটা মেটানোর মতো আর কোনো কিছু উনি খুঁজে পাননি। ওনার কাছে মনে হয়েছে কপোতাক্ষ নদই একমাত্র ওনার পিপাসাটা মেটাতে পারেন। এখানে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, ঠিক মার সাথে তুলনা করা হয়েছে কপোতাক্ষ নদকে। একটু দেখো, কপোতাক্ষ নদ, নদ বলতে আমরা বুঝি হয়তোবা নদের কোনো শাখা প্রশাখা বা এরকম কোনো কিছু হবে না। আর এখানে আবার নিচে কিন্তু উনি দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এখানে আবার মার সঙ্গে তুলনা করেছেন। আর এই স্তনের এখানে পাই আমরা 8 লাইন। এই 8 লাইনের অষ্টকে দেখো আমাদের কবিতার মিলটুকু হচ্ছে ক খ, ক খ, ক খ এবং খ ক। একটু দেখো, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, মনের এখানে ন আছে। এরপরে দ্বিতীয় লাইনে যাই, সতত তোমার কথা ভাবি এ বিরলে, উপরে ন নিচে ল, মিল নেই। নিচে আসি, সতত জ্যামতি লোক নিশার স্বপনে। এই যে নে আর এখানে নে, এটা দুইটা কি মিল পাই? দেখো, এটার সঙ্গে এটার মিল পেয়েছি। শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। দ্বিতীয় লাইনটা কি ছিল আমাদের? সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এই লে আর নিচে দেখো, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। এখানে আরেকটা ন পাই, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আমাদের শেষ দেখো কি বলেছি, ক খ, ক খ, ক খ, শেষে এসে কি হলো? খ ক। উপরের কি পাই আমরা? বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এখানে এসে পাই খ এবং ক। এখানে 8 লাইন, অষ্টকে কি পাই আমরা? ভাবের প্রবর্তনা, এবং ষষ্ঠকে পাই ভাবের পরিণতি।
দেখো, প্রজারূপে রাজরূপ সাগর এরে দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে। বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। একটু তাকাও, আর কি হবে দেখা যত দিন যাবে। উনি তো ওনার জীবনে, শেষ জীবনে ওনার সঙ্গে কপোতাক্ষ নদের বা ওনার মাতৃভূমি দেখা হবে কি না, মানে এটা নিয়ে তিনি একটু সংশয় প্রকাশ করেন। দেখো, প্রজারূপে রাজরূপ আর কি হবে দেখা যত দিন যাবে, যত দিন যাবে ওনার আর কি দেখা হবে। এখানে পাই আমরা ষষ্ঠকে গ ঘ গ ঘ গ ঘ, আর কি হবে দেখা যত দিন যাবে। এই যে ব, এরপরে ছিল প্রজারূপে রাজরূপ সাগর এরে দিতে। সাগরের কাছে যে আমাদের নদীর জলগুলো যে গিয়ে একাকার হয়ে গিয়েছে সেটার কথা উনি বলছেন। এখানে এ মিনতি গাবে, এই গাবের সাথে গাবের মিল পেয়েছি। মিনতি, তারপর দিতের সাথে রীতে, শেষে পাই নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। আমাদের বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজের কিছু শব্দের জন্য হয়তোবা ক্লাসটা একটু ত্রুটিপূর্ণ হচ্ছে, আমি তোমাদের কাছে সরি। দেখো, কপোতাক্ষ নদ মোটামুটি তো আমার যতটুকু আলোচনা করার মতো ছিল আমি করে দিয়েছি। তারপরও তোমাদের জন্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাকে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদেরকে সেই প্রবলেমগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর আজকের মতো হয়তো বা এখানে আমার ক্লাস শেষ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বিদায় নিচ্ছি আজকের মতো। আমার জন্য দোয়া করো। ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।